আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? কোনো জড়বস্তুর বিরুদ্ধে কি মামলা করা যায়? শুনতেই তো কেমন জানি লাগছে, তাই না? কিন্তু দেখুন, সমুদ্র আইনের দুনিয়ায় ঠিক এই ঘটনাই ঘটে। চলুন এই আলোচনায় আমরা দেখব কিভাবে আর কেন একটা জাহাজকে প্রায় একজন মানুষের মতোই আইনি চোখে দেখা হয়। শুধু একবার ভাবুন তো পরিস্থিতিটা কতটা হতাশাজনক। ধরুন একটা জাহাজ আপনার জেটিতে ধাক্কা দিয়ে ক্ষতি করে চলে গেল। এখন আপনি এর মালিককে খুঁজছেন, কিন্তু দেখলেন তারা হয়তো অন্য কোনো দেশের, তাদের পরিচয়ও গোপন, আর কোনোভাবেই তাদের নাগাল পাওয়া যাচ্ছে না। তখন কি হবে? এখানেই কিন্তু ম্যারিটাইম বা সমুদ্র আইনের বিশেষত্ব। আর এখানেই আসল চমকটা। ম্যারিটাইম আইন বলছে আপনার জাহাজের মালিককে খোঁজার দরকারই নেই, আপনি সরাসরি ওই জাহাজটার বিরুদ্ধেই মামলা ঠুকে দিতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, দোষী এখানে কোনো মানুষ নয়, দোষী হলো স্বয়ং জাহাজটি। এই আইনের প্রয়োজনটা ঠিক কোথায় তা বুঝতে হলে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের বিশালতার দিকে একটু তাকাতে হবে। দেখুন, শুধু আমাদের দেশের চট্টগ্রাম আর মোংলা বন্দরের ডেটাটাই দেখুন। কয়েক বছরের ব্যবধানে জাহাজ চলাচল কি পরিমাণ বেড়েছে। তো এত হাজার হাজার জাহাজের আনাগোনায় যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই কিন্তু এমন বিশেষ আইনের দরকার পড়ে। তাহলে চলুন এবার সেই আইনি প্রক্রিয়াগুলো নিয়ে একটু কথা বলি, যা এই সমস্যার সমাধান দেয়। আইন জগতে মূলত দুই ধরনের অ্যাকশন বা পদক্ষেপ নেওয়া হয়, আর এই দুটো বুঝলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো ইনসাফ পাওয়ার জন্য মূলত দুটো রাস্তা খোলা থাকে। একটা হলো অ্যাকশন ইন পার্সোনাম, যেখানে মামলাটা করা হয় সরাসরি কোনো ব্যক্তির বিরুদ্ধে। আর অন্যটা হলো অ্যাকশন ইন রেম। এটাই সেই বিশেষ প্রক্রিয়া যেখানে মামলাটা হয় কোনো ব্যক্তির বিরুদ্ধে না, বরং একটা নির্দিষ্ট সম্পত্তির বিরুদ্ধে। আমাদের এই ক্ষেত্রে সেই সম্পত্তিটা হলো জাহাজ। অ্যাকশন ইন পার্সোনাম, এটা হলো সবচেয়ে কমন আইনি ব্যবস্থা যা আমরা সাধারণত দেখে থাকি। মানে এখানে যে ব্যক্তি দায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়, আর ক্ষতিপূরণ আদায়ের জন্য তার সমস্ত ব্যক্তিগত সম্পত্তির ওপর আদালতের নির্দেশ আসতে পারে। সোজা কথায় এটা হলো একদম সাধারণ মামলা। আর অ্যাকশন ইন রেম হল মেরিটাইম আইনের সেই বিশেষ অস্ত্র। এখানে মামলাটা করা হয় সরাসরি সম্পত্তি বা রেসের বিরুদ্ধে। এর মানে হল দাবি আদায়ের জন্য জাহাজটাকে আটক বা বাজেয়াপ্ত করা যেতে পারে। জাহাজের মালিককে, তিনি কোথায় আছেন, এসব তখন আর কোনো বড় বিষয় না। এই পর্যায়ে এসে আমরা সেই মূল ধারণার গভীরে ঢুকব, যাকে বলে জাহাজের পার্সোনিফিকেশন বা ব্যক্তিত্বারোপ। এটা কিন্তু অসাধারণ একটা আইনি ধারণা, যা কিনা অ্যাকশন ইন রেইমকে বাস্তবে সম্ভব করে তুলেছে। মার্কিন সুপ্রিম কোর্টের এই কথাটা একবার দেখুন, কি দারুণভাবে পুরো ধারণাটা ব্যাখ্যা করা হয়েছে। আইন এখানে একটা জড় বস্তুকে যেন একটা জীবন্ত সত্তা হিসেবে দেখছে, যার নিজের একটা পরিচয় আছে, দায়বদ্ধতা আছে, এমনকি চুক্তি করার ক্ষমতাও আছে। সুতরাং মূল কথাটা দাঁড়ালো এই যে, মেরিটাইম আইনের চোখে যে জাহাজটা ক্ষতি করেছে সেই জাহাজটাই হলো অপরাধী। এটা আসলেই একটা যুগান্তকারী ধারণা, যা বিশ্ব বাণিজ্যকে সচল রাখতে অনন্য সাহায্য করে। এই উক্তিটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে, তাই না? জাহাজের দোষ আর মালিকের দোষ, এই দুটোকে আইন এখানে পুরোপুরি আলাদা করে দেখছে। জাহাজের ভুলের জন্য জাহাজকেই দায়ী করা হচ্ছে, মালিকের ভূমিকা এখানে একদমই গৌণ। তবে এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসে। আচ্ছা, জাহাজকে যে একজন ব্যক্তির মতো করে দেখা হচ্ছে, এটা কি আসলেই একটা আইনি বাস্তবতা, নাকি বিচারিক কাজ সহজ করার জন্য বানানো একটা সুন্দর কল্পনা? এটা নিয়ে কিন্তু আইন বিশেষজ্ঞদের মধ্যেই বেশ বিতর্ক আছে। এই বিতর্কের দুটো দিকই বেশ জোরালো। একদল বলছেন জাহাজের নিজস্ব আইনি সত্তা থাকাটা একটা ফ্যাক্ট, একটা আইনি বাস্তবতা। আবার আরেক দলের মতে এটা একটা লিটারেরি ফ্লারিশ বা সাহিত্যিক অলংকারের মতো, যা একটা সময় দরকারি ছিল, কিন্তু এখন হয়তো এর প্রয়োজন ফুরিয়েছে। বেশ, তো অনেক তত্ত্ব নিয়ে কথা হলো, চলুন এবার একটু বাস্তবে ফেরা যাক। দেখি এই আইনি ধারণাগুলো ব্যবহার করে আসলে কিভাবে একটা আস্ত জাহাজকে আটক বা গ্রেফতার করা হয়। আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে এ পুরো প্রক্রিয়াটা সামলায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এই বিভাগই অ্যাডমিরাল্টি কোর্ট হিসেবে কাজ করে, আর এখানকার সব কার্যক্রম চলে ২০০০ সালের অ্যাডমিরাল্টি কোর্ট অ্যাক্ট অনুযায়ী। একটা জাহাজ আটক করার প্রক্রিয়া কিন্তু বেশ গোছানো। প্রথমে বাদীকে একটা স্বীকৃত মেরিটাইম দাবি নিয়ে আদালতে যেতে হবে এবং প্রমাণ করতে হবে যে জাহাজটাকে আটক করা আইনত সঠিক। আদালত যদি সন্তুষ্ট হন, তাহলে তিনি একটা গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর মার্শালের কাজ হলো সেই আদেশটা জাহাজে পৌঁছে দেওয়া এবং জাহাজটাকে আইনত আটক করা। এখন জাহাজ তো আটকো হলো, ছাড়ানোর উপায় কি? উপায় অবশ্যই আছে। এর জন্য মালিকপক্ষকে দাবিকৃত টাকার সমপরিমাণ জামানত হিসাবে একটা ব্যাংক গ্যারান্টি আদালতে জমা দিতে হয়।
তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। বাংলাদেশের আদালত কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট ফরম্যাটের ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে। অন্য কোনো গ্যারান্টি, যেমন ক্লাব লেটার, এখানে চলে না। আচ্ছা, এত সব জটিলতার পর মনে তো হতেই পারে যে একটা জাহাজকে ব্যক্তি হিসেবে কল্পনা করার এই আইনি প্রক্রিয়ার আসল গুরুত্বটা কোথায়? কেন এটা আজকের দুনিয়ার জন্য এত জরুরি? এর গুরুত্ব আসলে অনেক। এই ব্যবস্থাটা থাকার কারণে কিন্তু সরবরাহকারী বা মেরামতকারীরা নিশ্চিন্তে জাহাজের সেবা দিতে পারে, কারণ তারা জানে তাদের টাকা আদায়ের জন্য জাহাজটা নিজেই দায়ী। এটা ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার পাওয়ার একটা পথ খুলে দেয়, আর সবচেয়ে বড় কথা হলো বিশ্ব বাণিজ্যকে সচল রাখার জন্য একটা ভরসামন্দ আইনি কাঠামো তৈরি করে। এই উক্তিটা দেখুন, কি দারুণভাবে পুরো বিষয়টাকে এক সুতোয় বেঁধেছে। যদিও জাহাজের পার্সোনিফিকেশন একটা আইনি ধারণা, একটা ফিকশন, কিন্তু এর বাস্তব প্রভাবটা কিন্তু সরাসরি মালিকের ওপরেই পড়ে। তার মানে আইন এখানে কল্পনা আর বাস্তবতার মধ্যে একটা চমৎকার ভারসাম্য রেখেছে। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিশ্বায়ন আর প্রযুক্তির এই যুগে যখন জাহাজের মালিকানা খুঁজে বের করা আগের চেয়ে অনেক সহজ, তখন একটা বস্তুকে ব্যক্তির মতো করে দেখার এই ধারণাটা কি এখনও ততটাই প্রাসঙ্গিক? নাকি এটা এমন একটা আইনি ধারণা যা হয়তো তার কার্যকারিতা হারিয়েছে? ব্যাপারটা আসলেই ভাবনার।